অতঃপর তুমি। রাইটার ইশরাত জাহান সুপ্তি। গল্পের ২তম অংশ। অভ্র রিকশাওয়ালাকে তাদের বাড়ির ঠিকানা বলে দিলেও আমি সরাসরি বাড়ি গেলাম না। রিকশা নিয়ে কিছুক্ষণ নিউমার্কেটের অলি গলিতে ঘুরে বেড়াতে লাগলাম আর ঢাকার মানুষদের বিচিত্র জীবনধারা অবজার্ভ করতে লাগলাম। রাস্তার পাশে একজন খোঁড়া লোক পা টেনেটুনে ভিক্ষা করছে। একটি কোট প্যান্ট পরা ভদ্রলোকের পিছন পিছন ভিক্ষা চাইতে চাইতে তিনি রাস্তার খানিকটা মাঝখানে চলে এলেন। ঢাকার ব্যস্ত রাস্তার এপাশ ওপাশ থেকে ননস্টপ গাড়ি আসছে যাচ্ছে। হঠাৎ একটি বড় মালবাহী ট্রাক খোঁড়া ভিক্ষুকটির দিকে তেড়ে আসতে লাগল। আমার গলা শুকিয়ে এলো, মনে হচ্ছে এক্ষুনি বর্ষর কোনো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। কিন্তু আমাকে চরম চমকে দিয়ে খোঁড়া লোকটির ঢিলা প্যান্টের ভেতর থেকে একটি পা বেরিয়ে এসে ছুটে রাস্তার ফুটপাতের উপর উঠে গেল। খোঁড়া লোকটি এখন কোমরে হাত দিয়ে সোজা টানটান হয়ে দাঁড়িয়ে আছে। সেই কোট প্যান্ট পরা ভদ্রলোকটির যাওয়ার পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলে পায়ের কাছে একদলা থুতো ফেলল। সম্ভবত সে সেই কোট প্যান্ট পরা ভদ্রলোকটিকে গালি দিচ্ছে। ঢাকার রাস্তায় এমন বিচিত্র ঘটনা অহরহ দেখতে পাওয়া যায়। আমার মনটা আজ উদাস হয়ে আছে। মনটাকে অতি দ্রুত ঠিক করা প্রয়োজন। মন ঠিক করার অনেক ট্রিক আমি জানি। তার মধ্যে অন্যতম হলো কোনো মজার জিনিস ভাবা, যেটা ভাবতেই অজান্তে মুখ চেপে হাসি বের হবে। রোদের তীব্রতা আজ প্রখর। এর আরেক নাম ছাতি ফাটা রোদ। একে ছাতি ফাটা রোদ কেন বলে কে জানে। আমার এক ছোট মামা আছে, তিনি একবার ঠিক করলেন তিনি হিমু হবেন। হিমু হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে তিনি অর্ডার দিয়ে একটা পকেটবিহীন হলুদ পাঞ্জাবি বানিয়ে আনলেন। এরপর পাদুকা জোড়া ত্যাগ করে ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলেন। প্রথম দিন ঘুরে এসেই ঘরে ফিরে ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বললেন, উফ, এভাবে কি ঘোরাঘুরি করা যায়? বাইরে ছাতি ফাটা রোদ, পায়ে ফোসকা পড়ে যায় এমন অবস্থা। বুঝলি অরু, অনেক বড় ভুল হয়ে গেছে। হুমায়ুন আহমেদ বেঁচে থাকতে থাকতে তাকে রিকোয়েস্ট করা উচিত ছিল হিমুর পায়ে একজোড়া জুতা দেওয়ার জন্য। শুধুমাত্র এক জোড়া জুতার জন্য আমি হিমু হতে পারলাম না। মানা যায় বল? এটা কি মানা যায়? মামা এর আগে আরও অনেক উপন্যাসের চরিত্র ধারণ করার চেষ্টা করেছেন। কোনোটাতেই তেমন সফল হতে পারেননি। একবার বিদেশ থেকে ফিরে এলেন শার্লক হোমসের বেশে। মাথায় বড় ক্যাপ, লং কোট, মুখে গাম্ভীর্যতা। যে কোনো জিনিসেই রহস্যের গন্ধ খুঁজে পান। মার একবার একটি তামার ছোট্ট গ্লাস হারিয়ে গেল। মামা তাতে গম্ভীর হয়ে বলল, গ্লাসটা তো হুট করে উধাও হতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। মা বলল, বাদ দে তো। এখন সামান্য একটা গ্লাসের জন্য কি পুলিশের কাছে যাব নাকি? মামা চোখ বিস্মিত করে বলল, আপা, তুমি এটাকে সামান্য বলছো? এমনও তো হতে পারে গ্লাসটাকে কেউ চুরি করেছে অথবা তোমাদের ভয় দেখিয়ে থ্রেট দেওয়ার চেষ্টা করছে। এটাই শুরু, এরপর দেখবে আরো বড় বড় জিনিস হারাবে। আমি থাকতে তা কখনোই হতে দেব না। আমি এখনই বের করছি গ্লাসটা হারিয়ে যাওয়ার রহস্য। এর পেছনে কার হাত আছে? গ্লাস হারিয়ে যাওয়ার রহস্যের পেছনে হাত ছিল একটি বেড়ালের। মামা যদি রান্নাঘরে ফ্রিজের পেছনের চিপায় একটু উকি দিত তবেই পেয়ে যেত। কিন্তু মামা সহজ রাস্তায় না গিয়ে একটি ম্যাগনিফাই গ্লাস চোখের সামনে ধরে তদন্ত শুরু করে দিল বাড়ির পেছনের জঙ্গলের ঝাড়ঝোপে, পাইপের চিপা চাপায়। আর ফলস্বরূপ বাড়ির পেছনে পড়ে থাকা ভাঙা কাচে পা কেটে নিয়ে এলো। পা কেটে যাওয়ায় মামা বাচ্চাদের মতো কাঁদতে লাগল। বাবাকে বলল, দুলা ভাই, আপনিই বলেন বাড়ির পেছনে কাচ ভাঙা আসলো কিভাবে? আমার মনে হয় কেউ ষড়যন্ত্র করেছে, ঘোর ষড়যন্ত্র। বাবা বিরক্ত মুখে বললেন, হ্যাঁ, বাড়ির পেছনে কাচ ভাঙা থাকবে কেন? কাচ ভাঙা তো থাকবে ঘরের মধ্যে ডাইনিং টেবিলের উপর, তাই না? গর্দব। রিকশা ছেড়ে আমি রাস্তায় নেমে পড়লাম। একটি মার্কেটের মধ্যে ঢুকে পড়ে দোকানগুলোতে ঘুরে বেড়াতে লাগলাম। কিছুই কিনলাম না। তারপর ফুটপাতের একটি দোকান থেকে কোনো কারণ ছাড়াই ৮০ টাকা দিয়ে এক জোড়া বেগুনি রঙের স্যান্ডেল কিনে ফেললাম। পায়ের চামড়া জুতাটা সেখানে ফেলে এসে স্যান্ডেল পরে হাঁটতে লাগলাম। দুপুর 12:30টায় বাড়িতে পৌঁছালাম। অভ্রদের বাড়ি না, আমাদের বাড়ি। কাজের মেয়ে টুম্পা দরজা খুলেই একগাল হেসে বলল, আফা, আপনি কেমন আছিস টুম্পা? মুই ভালা। আপনি কেমন আছেন? এমন শুকায় গেছেন ক্যা? আমি ভালোই আছি। শোন,
আমি গিয়ে এখন ঘুমাবো। বিকেলের আগে যেন আমাকে না ডাকা হয়। বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেললাম। তারপর যখন চোখ খুলল তখন দেখলাম আমার পাশে মা বসে উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে। আমি মিষ্টি হেসে বললাম, কেমন আছো মা? মা ভীত স্বরে বলল, তোর কি হয়েছে? এমন হুট করে কিছু না জানিয়ে চলে এলি, তার উপর আবার বলে দিয়েছিস তোকে যেন না ডাকা হয়। দুপুরের খাবারটাও তো খেলি না। কেন মা, এখন কি আমি নিজের বাড়িতে না জানিয়ে আসতেও পারবো না? আমি কি সেটা বলেছি নাকি? তুই আসবি না তো কে আসবে? চল উঠো, কিছু খেয়ে নিবি। এখন ইচ্ছে করছে না। পরে খেয়ে নেব। অরু, কিছু কি হয়েছে? কি আবার হবে মা? তুমি না বেশি টেনশন করো। তুই আবার উঠে কোথায় যাওয়ার জন্য ঠিক হচ্ছিস? বিকেল হয়ে গেল, ওই বাড়িতে যেতে হবে না। এখনই চলে যাবি। কিছু খেয়ে যা, আমি তোর বাবাকে গাড়ি ঠিক করতে বলে দিব। না থাক, আমি যেতে পারবো। আচ্ছা মা, ইরা আপু তোমাদের ফোন করেছিল? ওই মেয়ের কথা মুখে আনবি না। কোন পাপের শাস্তির জন্য যে এমন মেয়ের মা হলাম? ওর জন্যই তো সব হলো। তোকে এভাবে বিয়ে দিতে হলো। পুরো সংসারটাকেই শেষ করে দিল। মা আঁচলে চোখের পানি মুছলেন। আমি আর কিছু বললাম না। মা আমার কাঁধে হাত রেখে বলল, তুই সত্যিই ঠিক আছিস তো অরু? কোনো অসুবিধা হলে আমায় বল, আমি তোর বাবার সাথে কথা বলবো। তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। আমি মায়ের হাত মুঠোয় নিয়ে বললাম, মা, আমার কিচ্ছু হয়নি। তোমাকে এসব কিছুই করতে হবে না। মা হঠাৎ গম্ভীর হয়ে বলল, তুই কি অভ্রকে ভালোবেসে ফেলেছিস? আমি বললাম, প্রশ্নটা এখানে ভালোবাসার জন্য নয় মা। আমি জানি না আমি তাকে ভালোবাসি কিনা। শুধু এতটুকু জানি যেই ক্ষত আমার বোন তার মধ্যে সৃষ্টি করে গেছে সেই ক্ষত আমি ভরব। অভ্রদের বাড়ি পৌঁছাতে প্রায় বিকেল শেষ হয়ে এলো। রুমে প্রবেশ করে দেখলাম অভ্র মাথায় হাত দিয়ে বিছানায় শুয়ে আছে। আমার উপস্থিতি টের পেয়েও কিছু বলল না। একটা মানুষের দুপুরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সে এসেছে বিকেলে, তবুও অভ্রর এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাকে কোনো প্রশ্ন পর্যন্ত করল না। আমি যদি আজ আর নাই ফিরতাম তবুও হয়তো এবাড়ির কারো কোনো চিন্তা হতো না। একটু পর অভ্র উঠে দাঁড়ালো। তার চোখগুলো লাল হয়ে আছে। আমাকে পাশ কাটিয়ে উনি বাইরে চলে গেলেন। আমি সোফায় বসে পড়লাম। যতটুকু মন খারাপ ছিল এখন যেন তা আরো দ্বিগুণ হয়ে গেল। ব্যাগ খুলে একটি ছবির ফ্রেম বের করে তাকিয়ে রইলাম। ছবিটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার বাবা, মা আর দাদির একটি ছবি। দাদির শেষ ছবি ছিল এটা। এর কিছুদিন পরই দাদি মারা যায়। ছবিটি দেখলে মনেই হয় না দাদি আর আমাদের মধ্যে নেই। আমার খুব প্রিয় একটি ছবি। ছবিটা তুলে দিয়েছিল ইরা আপু। ছবির ফ্রেমটা সোফার উপর রেখে আমি নিচে গেলাম। চম্পা আমায় দেখে হন্তদন্ত হয়ে এসে বলল, আফামনি, আপনি আজ হক্কাল তোন কই ছিলেন? জানেন আইজ্জ কি হইছে? কি? আপনি আহনের একটু আগে অভ্র ভাইজানের কিছু বন্ধু আইছিল বিদেশতন। তারা তো জানেই না ভাইজানের আপনর লাগে বিয়া হইছে। তারা আইয়াই ভাইজানরে আপনের বোনরে লইয়া দুষ্টামি করতে লাগল। ইরা ভাবি কইয়া ডাক পারতা ছিল। আরও কত হেগো কলেজের পুরান দিনের কথা উডায়তা ছিল। হেরপর হেরা যখন সব জানতে পারে হেয়ার পর সবাই অভ্র ভাইজানরে সান্ত্বনা মান্তনা দিয়া চইলা গেছে। ভাইজানে মেলা কষ্ট পাইছে। চম্পার কথায় বুঝতে পারলাম তার চোখ কেন লাল হয়েছিল। নিশ্চয়ই ইরা আপুর কথা মনে করে কাঁদছিল। ভাবতে ভাবতেই বেখেয়ালি হয়ে রুমে প্রবেশ করলাম। কিন্তু রুমে প্রবেশ করতেই যা দেখলাম তাতে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। অভ্র আমার সেই ছবিটা ফ্রেম থেকে বের করে ছিঁড়ে কুটি কুটি করে ফেলছে। দাদির শেষ স্মৃতি ছিল এটা, সেটাও সে এভাবে নষ্ট করে ফেলল। প্রচণ্ড রাগ উঠল আমার। রাগে, কষ্টে চোখ থেকে পানি বের হতে লাগল। দাঁতে দাঁত চেপে তাকে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বললাম, আমার ছবি কেন ছিঁড়েছেন? উনি আমার হাত একটা ঝাড়ি দিয়ে সরিয়ে বলল, ইরার কোনো জিনিস আমি আমার আশেপাশে থাকতে দিব না। ওই ছবিটা তোলা অত্যাধিক সুন্দর হওয়ায় আপু ছবির নিচে টাইপো করে লিখে দিয়েছিল ফটো ক্রেডিট বাই ইরা। আর এতটুকুই এই ছবির জন্য কাল হলো। ইরার কোনো জিনিস আপনি আপনার আশেপাশে রাখতে চান না, অথচ তার বোনটাকে কেন নিজের সাথে বেঁধে রেখেছেন, নিজের বাড়িতে নিয়ে এসেছেন?
বলুন, এটা কিভাবে সহ্য হচ্ছে? তিনি জবাব না দিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। আমি তার সামনে গিয়ে আবার বললাম, কি হলো বলুন, কথা বলছেন না কেন? অভ্র রাগে কটমট করে তাকিয়ে বলল, শাস্তি দিতে, শাস্তি? আমি একা কেন কষ্ট পাবো, ওকেও পেতে হবে। পাচ্ছে সে কষ্ট? সে অস্ট্রেলিয়া থেকে জানে এখানে কি হচ্ছে? আপনার তাকে কষ্ট দেওয়ার, তাহলে সেখানে আমাকে কষ্ট দিচ্ছেন কেন? আমার জীবন কেন নষ্ট করলেন? কারণ তুমি ইরার বোন। ওর দোষের প্রভাব তোমাকে তো ভুগতেই হবে। আমি কেন ভুগব? আমি আপনাদের সম্পর্কে কি কখনো ছিলাম? নাকি আপনাদের কমিটমেন্টের আমিও একটা অংশ? আমি বলেছিলাম আপনাকে আপুর সাথে প্রেম করতে? আপনাদের সম্পর্কের শুরুতে না শেষে কোনো কিছুর মধ্যেই আমি কখনো ছিলাম না। তাহলে এখন কেন একজনের অন্যায় আপনি আমাকে এর মধ্যে টেনে আনলেন? যা হয়েছে তাতে আমার কি দোষ? বলতে বলতে আমি কেঁদে ফেললাম। আমাকে এসব ইমোশনাল কথা বুঝিয়ে লাভ নেই। এক বোনের ট্রাপে পড়েছি বলে ভেবো না আরেক বোনের ট্রাপেও পড়ব। আমি শক্ত হয়ে হাত দিয়ে চোখের পানি মুছে বললাম, আমাকেই এত কষ্ট দিয়ে আবার আমাকেই বলছেন আমি আপনাকে ট্রাপে ফেলার চেষ্টা করছি? ইরা আপু আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু আপনি এখন আমার সাথে যা করছেন তা কি ঠিক? আপনি অন্যায় করছেন না? 4 বছরে নিজে কেন বুঝতে পারলেন না আপনি যেই মানুষটির সাথে সম্পর্কে আছেন সেই মানুষটি কেমন, আপনাকে সে সত্যি ভালোবাসে কিনা? এখন আমায় দোষ দিচ্ছেন। কি ভালোবেসেছেন যে মানুষটাকেই বুঝতে পারলেন না? আমার কথায় অভ্র প্রচণ্ড রাগে একটি হুঙ্কার দিয়ে টেবিলে রাখা পানি ভর্তি জগটা ফ্লোরে ছুঁড়ে ভেঙে ফেললেন। আমাকে শক্ত করে ধরে চেঁচিয়ে বললেন, চুপ, একদম চুপ। আমার ভালোবাসা নিয়ে যদি আর একটা কথা বলেছ, তাহলে তোমার জীবন আমি আরো নরক বানিয়ে দিব। আমার যন্ত্রণায় তোমাকে পুড়াবো। আমি অশ্রু ছেড়ে দিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, আপনি একটা নিষ্ঠুর। ইরা আপুর আপনাকে এভাবে ধোঁকা দেওয়ায় আপনার জন্য আমার খুব কষ্ট লেগেছিল। ভেবেছিলাম একটা ভালো মানুষের সাথে খুব খারাপ একটা অন্যায় হয়েছে, কিন্তু এখন আর সেই কষ্টটা লাগছে না। প্রতিউত্তরে উনি কিছু বললেন না। আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেলেন। তার ধাক্কায় মেঝেতে পড়ে থাকা ভাঙা কাচের টুকরোর উপর পড়ে গেলাম। পায়ে আর হাতে কাচের টুকরো গেঁথে গেল। আমি নির্বিকার ভঙ্গিতে হাত থেকে কাচের টুকরোটা বের করলাম। একটু অব্দিও করলাম না। নিজের প্রতি নিজেই প্রচণ্ড অবাক হয়ে গেলাম। ছোটবেলায় একটু ব্যথা লাগলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতাম, আর এখন আমি এতটা স্ট্রং। পায়ের আঘাত ঠিক না করেই আমি সোফায় শুয়ে কখন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল অনেক রাতে পায়ে একটু তীক্ষ্ণ ব্যথা অনুভব হওয়ায়। আমি চোখ খুলে উঠে বসে দেখলাম অভ্র আমার পা ধরে কাচের টুকরোটি বের করে ফেলেছে আর এখন ড্রেসিং করার চেষ্টা করছে। আমি প্রচণ্ড অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আর উনি মাথা নিচু করে উনার কাজ করে যেতে লাগলেন। মাথা নিচু করায় তার মুখের ভাবভঙ্গি ঠিক বুঝতে পারছি না। উনি আমার পা ধরায় আমার একটু অস্বস্তি লাগতে লাগলো। আমি পা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু তিনি দিলেন না। আমি অস্ফুট স্বরে কিছু বলে উঠার আগেই উনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। আমি হতভম্ব হয়ে রইলাম। অতঃপর তুমি। পর্ব 7। রাইটার ইশরাত জাহান সুপ্তি। আমি অস্ফুট স্বরে কিছু বলে উঠার আগেই উনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। আমি হতভম্ব হয়ে রইলাম। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে মাথা নত করে আমার হাত দুটো তার মুঠোয় নিয়ে বললেন, আই এম সরি অরু। আমি তোমার সাথে সত্যিই খুব বড় অন্যায় করে ফেলেছি, যেখানে তোমার কোনো দোষী ছিল না। আমি সত্যিই খুব লজ্জিত। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। শুধু বিস্মিত চোখে তাকিয়ে রয়েছি। অভ্র বলতে লাগলো, তোমার কাছে মাফ চাওয়ার মতো মুখও আমার নেই। আমি তোমার ক্ষমার যোগ্য না। সত্যি বলতে ইরার আমাকে ছেড়ে যাওয়ার পর আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কি করছি, কি বলছি তার কিছুই বুঝতে পারছিলাম না। আমার সাথেই কেন এমন হলো বলতে পারো অরু? আমি তো আমার ভালোবাসায় কোনো কমতি রাখিনি। নিজের সর্বোচ্চটুকু দিয়ে উজাড় করে ভালোবেসেছিলাম। তুমি যে বললে না, আমি কেন ইরাকে চিনতে পারিনি? ইরার অনেক স্বভাবই আমার ভালো লাগতো না। ও বারবার ভুল করত, কিন্তু আমি ক্ষমা করে দিতাম। আমি ভাবতাম ভালোবাসার মানুষটিকে কী বা ভালোবাসলাম যদি তার ভুলগুলোকে ক্ষমাই না করতে পারি।
আমি ইরাকে কতটুকু ভালোবেসেছিলাম তা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু ইরা যে আমাকে এভাবে এত বড় কষ্ট দিবে তা আমি কখনো ভাবতে পারিনি। এর থেকে যদি ইরা আমায় খুন করত তবুও হয়তো এতটা কষ্ট পেতাম না। একদিকে ভালোবাসার থেকে ধোঁকা পেয়েছি, আরেকদিকে বন্ধুত্বের থেকেও। ভালোবাসা আর বন্ধুত্বের উপরেও যে আমাকে সন্দেহ করতে হবে এটা আমি ভাবতেও পারিনি। আমার খুব নিঃসঙ্গ লাগে অরু। এতটা কষ্ট আমি সহ্য করতে পারছি না। এই কষ্ট আমার অস্তিত্বটাকেও পাল্টে দিয়েছে। ইরার দেওয়া কষ্টের আঘাতে আমিও পুরো আবেগশূন্য হয়ে পড়েছিলাম। আমার শুধু মনে হতো আমার সাথে অন্যায় হয়েছে আর এর জন্য সবাই দায়ী। কোনটা ঠিক আর কোনটা ভুল তা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। কাউকে বিশ্বাস হচ্ছিল না। বাবা ঠিকই বলেছিল আমি যা করেছি তাতে আমার আর ইরার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি সত্যিই একটা নিষ্ঠুর, খুব নিষ্ঠুর। জেদের বশে অন্ধ হয়ে তোমার জীবনটা আমি নষ্ট করে ফেললাম। আমি নিজেকে এর জন্য কখনো ক্ষমা করতে পারবো না, অরু। কখনোই না। অভ্রর চোখ থেকে এই প্রথম ইরার আপুর জন্য অশ্রু না দেখে অনুতপ্তের অশ্রু ঝরতে দেখছি। আজকে আর তিনি লুকিয়ে ছুপিয়ে কাঁদছেন না। আমার সামনে অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়েছেন। তাকে থামানোর জন্য অনেক কিছু বলতে চাইলেও আমি বলতে পারছি না। আবেগে কথাগুলো গলায় আটকে আসছে। উনার কান্না দেখে এখন যে আমারও চোখে পানি চলে এসেছে। 12 খুব ভোরে ঘুম ভাঙতেই চোখে পড়ল অভ্র সাদা পাঞ্জাবি গায়ে নামাজ পড়ছে। আমি উঠে বসলাম। এই প্রথম তাকে আমি নামাজ পড়তে দেখছি। অভ্রর বাবা আমাকে বলেছিল অভ্র আগে নিয়মিতই নামাজ পড়ত। শুধু ইরা আপুর ছেড়ে যাওয়ার পর থেকেই বাদ দিয়েছে। আমিও করে জায়নামাজ নিয়ে তার পাশে দাঁড়িয়ে পড়লাম। নামাজ শেষে সালাম ফিরিয়ে দেখতে পেলাম তিনি এখনো মোনাজাত দিচ্ছেন। আল্লাহর কাছে আমি শুধু এই দোয়াই করলাম অভ্র যেন তার আঘাতটা ভুলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। উনি দীর্ঘ মোনাজাত শেষ করে আমার দিকে তাকিয়ে একটা ফ্যাকাশে হাসি দিল। আর বলল, জানো অরু, ওই ঘটনার পর থেকে আমি দুটো বড় পাপ করে ফেলেছি। একটি হলো আমি মদ খেয়েছি। এটা হারাম। আর আরেকটি হলো তোমার সাথে অন্যায় করেছি। আমার নিজেকে প্রচণ্ড খারাপ মানুষ মনে হচ্ছে অরু, প্রচণ্ড খারাপ। আল্লাহ আমাকে বোধহয় কখনো মাফ করবেন না। তুমিও আমাকে মাফ করো না। আমার এই প্রাপ্য। আপনি শুধু শুধু নিজেকে এতটা দোষারোপ করছেন। আপনি অনুতপ্ত হলে আল্লাহ নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন কারণ তিনি দয়ালু এবং মহান। আর আমি তো আপনাকে কখনো অপরাধীই ভাবিনি, তাহলে ক্ষমা করব কি? সেটা তো কাল একটু রাগের মাথায় বেশি বেশি বলে ফেলেছিলাম। না, তুমি বেশি বেশি বলনি। যা বলেছ একদম ঠিক বলেছ। আমি সত্যিই তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার জেদের কারণে তোমার জীবন নষ্ট করেছি। তোমারও নিশ্চয়ই কিছু স্বপ্ন ছিল জীবন নিয়ে, যা আমার কারণে শেষ হয়ে গেল। আমি জানি, এখন চাইলেও আমি তোমাকে আর আগের জীবন ফিরিয়ে দিতে পারবো না। সমাজ তা হতে দিবে না। একটা মেয়ের জন্য তো কখনোই না। তাই আমি তোমাকে কথা দিচ্ছি তোমার আর কোনো অসুবিধা হতে দিব না। তোমার যেসব স্বপ্ন আছে সব পূরণ করতে আমি তোমাকে সাহায্য করব। তোমাকে আর কোনো কষ্ট পেতে দিব না। বেডসাইড টেবিলের ড্রয়ার খুলে তিনি একটি ছবি বের করে আমার হাতে দিলেন। এটি সেই ছবি যেটা কাল অভ্র ছিঁড়ে ফেলেছিল। ছবিটা খুব ভালোভাবে জোড়া লাগানো হয়েছে। আমি অবাক হয়ে গেলাম, এত কুটি কুটি করে ছেঁড়া ছবিটা তিনি আবার কিভাবে জোড়া লাগিয়ে ফেললেন। কাল সারারাত বসে বসে নিশ্চয়ই এই করেছেন। নিচে গিয়ে চম্পার থেকে জানতে পারলাম রাতে অভর বাবা এসেছেন। নিজের হাতে চা বানিয়ে আমি তার রুমে গেলাম। বাবা চশমা চোখে দিয়ে একটা ফাইল দেখছেন। এতদিনে অভ্রর বাবা আর আমার মধ্যে অনেকটা বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে। মানুষটা খুব ভালো। বাবা। অভ্রর বাবা চমকে তাকিয়ে হেসে বললেন, আয় মা, বস এখানে। আমি তার সামনের টেবিলে চায়ের কাপটি রেখে বসে অভিযোগের সুরে বললাম, আপনি না কাল রাতেই ফিরলেন। এখন আবার অফিসের কাজ নিয়ে বসে পড়েছেন। একটুও বিশ্রাম না করলে কিভাবে চলবে? অভ্রর বাবা হেসে ফেললেন, তুই তো দেখি আমার পুরো মা হয়ে গেছিস। তোর কথায় আমার আম্মার কথা মনে পড়ে গেল। আমার বাবাও তাই বলে আমাকে দেখলেই নাকি তার মার কথা মনে পড়ে যায়। তা তো বলবেই কারণ তুই যে একটা লক্ষ্মী মেয়ে। বুঝেছি। কিন্তু আপনি এখন এগুলো রাখুন।
এত কাজ করতে হবে না। আরে, এগুলো কোনো কাজ হলো? বয়স থাকতে আরো কত কাজ করেছি। এই পুরো বিজনেসটা দাঁড় করিয়েছি। আমার বাবা ছিলেন কৃষক। পড়তে দেখলেই বই ছুঁড়ে ফেলে দিয়ে কাস্তে হাতে ধরিয়ে মাঠে নিয়ে যেতেন। তার ভেতর লুকিয়ে লুকিয়ে পড়ালেখা করে আজ এখানে এসেছি। ভেবেছিলাম বুড়ো বয়সে ছেলের হাতে সবকিছু দিয়ে নিশ্চিন্ত হব। প্রথমত অভ্র একাই সব দায়িত্ব পালন করা শুরু করেছিল, কিন্তু এখন। কথাগুলো বলে অভ্রর বাবা একটি দীর্ঘশ্বাস ফেললেন। আমি বুঝতে পারছি তার মন খারাপ হয়ে গেছে। কথা ঘুরানোর জন্য আমি বললাম, কাল যে গাজীপুর থেকে আসলেন আমার জন্য কি এনেছেন? হুম, এনেছি তো। একটু দাঁড়া। আলমারি থেকে একটা চকলেটের বক্স বের করে বললেন, এই নে তোর চকলেট। চকলেট তুই এত পছন্দ করিস? চকলেট সব মেয়েরাই পছন্দ করে, কিন্তু আমি সবথেকে বেশি যেটা পছন্দ করি তা হলো ফুচকা। ফুচকার কথা মনে পড়লেই খেতে ইচ্ছে করে। কি যে মজা! তুই ফুচকা এত পছন্দ করিস আগে বলবি তো। দরকার হলে তোর জন্য বাড়ির সামনে আমি একটা ফুচকার দোকানই বানিয়ে দিব। তার এত দরকার নেই। একদিন বিকেলে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবেন, তাতেই হবে। আপনাকে খাইয়ে দেখাবো ফুচকা আসলেই কত মজা। ঠিক আছে তাহলে সেই কথাই রইল। আমি চলে আসছিলাম, হঠাৎ অভ্রর বাবা আমাকে পেছনে থেকে ডেকে উঠে বললেন, কিরে অরু, তুই এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? বাবা বুঝে ফেলায় আমি ভয় পেয়ে গেলাম। হেসে বললাম, ওই একটু লেগেছিল বাবা, তেমন কিছু না। বাবা হঠাৎ গম্ভীর হয়ে বললেন, অভ্র কি কিছু করেছে? আপনার এমন কেন মনে হচ্ছে? কি জানি মা, আজকাল যেমন হয়ে গেছে, কোনো কিছুতেই আর বিশ্বাস করতে পারি না। আপনার ছেলে অনেক ভালো। আপনি শুধু শুধু এমন ভাবছেন। ভালো হলেই ভালো। 13 আমার সাথে এই মুহূর্তে পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতো একটি ব্যাপার ঘটে গেছে। আমার জামাকাপড় সব চুরি হয়ে গেছে। প্রথমে একটি নীল রঙের ওড়না লাগেজ থেকে বের করার জন্য আমি লাগেজ সচরাচর যেখানে রাখি সেখানে গিয়ে দেখি আমার লাগেজ নেই। তারপর পুরো রুম তন্নতন্ন করে খুঁজে দেখি কোথাও নেই। অবশেষে আলমারির পাশের চিপা থেকে লাগেজ উদ্ধার হলো, কিন্তু লাগেজ উঠিয়ে দেখি পুরো হালকায় ঠনঠন করছে। ভেতরে কোনো জামাকাপড় তো দূরে থাক, একটা সুতা অবধি নেই। তার মানে নিশ্চয়ই চুরি হয়েছে। কিন্তু ভাবনার বিষয় হলো এই বিশাল বাড়িতে এত কিছু থাকতে চোর আমার জামাকাপড়ই শুধু নিল কেন? আমার জামাকাপড় তার এত পছন্দ হয়েছে, আর নিল তো নিলি, একটা সুতা পর্যন্ত ছেড়ে গেল না। কি সাংঘাতিক ব্যাপার! এই ভয়ঙ্কর সংবাদ চম্পাকে জানানোর জন্য আমি আতঙ্কিত হয়ে চিৎকার দিয়ে ডেকে উঠলাম, চম্পা! অভ্র রুমে এসে একটা ধমক দিয়ে বলল, এমন চেঁচাচ্ছ কেন? আমি আতঙ্কিত হয়ে বললাম, আমার জামাকাপড় সব চুরি হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, সত্যি বলছি। আমি পুরো রুম তন্নতন্ন করে খুঁজে ফেলেছি, আর দেখুন লাগেজও পুরো ফাঁকা। তিনি বিরক্ত হয়ে বললেন, চোর কখনো এত কাঠখোট্টা পুড়িয়ে জামাকাপড় চুরি করতে আসে? তাই তো ভাবছি, দুনিয়ায় এত কিছু থাকতে আমার জামাকাপড়ের সাথে কারো কি শত্রুতা থাকতে পারে বলুন তো? অভ্র একটি বিরক্তিকর দীর্ঘশ্বাস ছেড়ে আলমারির একটি কবাট খুলে দিলেন। কিন্তু যা দেখলাম তাতে জামাকাপড় চুরি হওয়ার চাইতেও বেশি অবাক হলাম। মুখ হা হয়ে গেল। আমার সব জামাকাপড় তার আলমারির এক সাইডে অবশেষে স্থান পেয়েছে। সব খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে তার জামাকাপড়ের পাশে। কতক্ষণ ওভাবে মুখ হা করে ছিলাম জানি না। একসময় অভ্র বলে উঠল, এবার মুখটা অন্তত বন্ধ করো, না হলে সব মাছি তাদের গুহা ভেবে তোমার মুখের মধ্যে চলে যাবে। আমি থতমত খেয়ে মুখ বন্ধ করে নিলাম। অভ্র বলল, আমি তোমার জামাকাপড় আলমারিতে রেখে দিয়েছি। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। কিন্তু যেভাবে তুমি মুহূর্তের মধ্যে চোর বানিয়ে দিলে। তুমি নাকি পুরো রুম তন্নতন্ন করে খুঁজে দেখেছ? যদি দেখেই থাকো তবে পেলে না কিভাবে? আমি হঠাৎ মুখ ফসকে বলে ফেললাম, আমি ভেবেছিলাম আমার জামাকাপড় পৃথিবীর যেকোনো কোনায় থাকতে পারে, কিন্তু আপনার আলমারিতে কখনোই থাকবে না। যেভাবে গতবার ফেলে দিয়েছিলেন। আমার কথায় অভ্রর মন খারাপ হয়ে গেল। আমিও বুঝতে পারলাম বোকার মতো কি বলে ফেলেছি। তাই কথা ঢাকতে বললাম, শুধু শুধু আপনি কষ্ট করে রাখতে গেলেন কেন? আপনার জামাকাপড় রাখতে অসুবিধা হতে পারে।
তাছাড়াও আমার এখন খারাপ লাগে না, অভ্যাস হয়ে গেছে লাগেজে রাখতে। না অরু, প্রয়োজন হলে আমার জামাকাপড় লাগেজে রেখে দিব, কিন্তু আমার জন্য তোমার কোনো অসুবিধা হতে আর দিব না। আগেও অনেক অদ্ভট কাণ্ড করে ফেলেছি, আর না। তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি, তাই তোমার যাতে সুবিধা হয় তুমি তাই করবে। অতঃপর তুমি। পর্ব 8। রাইটার ইশরাত জাহান সুপ্তি। 14। আমার হাতে আছে এখন একটি দড়ি। আর আমি দাঁড়িয়ে আছি অভ্রদের বাড়ির বাগানের সেই কৃষ্ণচূড়া গাছটির তলায়। গাছের কোন ডালটি শক্ত আর মজবুত হবে তা অনুমান করার চেষ্টায় এখন আমি মহাব্যস্ত। অবশেষে বহু পরীক্ষণ নিরীক্ষণ শেষে যে ডালটি পছন্দ হলো, সে ডালটিতে বহু চেষ্টা করেও আমি আমার হাতের দড়িটা ছোঁয়াতে পারলাম না। বাধা তো আরও অনেক দূরের ব্যাপার। অতঃপর সেই ডালের আশা ত্যাগ করে সবথেকে নিচু ডালটায় বাঁধতে চাইলাম, কিন্তু তাতেও কোনো সুবিধা পেলাম না। লাফিয়ে ছাপিয়ে কোনোভাবেই দড়িটাকে ডালের মধ্যে নিতে পারলাম না। বিরক্তিতে রেগে মেগে হাত থেকে দড়িটা মাটিতে ফেলে দিলাম। তারপর রাগটা ঠান্ডা হলে আবার পুনরায় প্রচেষ্টায় লেগে গেলাম। এতক্ষণে আমি একবার আর চোখে দোতলার বারান্দায় তাকিয়ে দেখে নিয়েছি যে অভ্র খুবই কৌতূহলী দৃষ্টিতে আমার কাণ্ড দেখছে। তিনি প্রথমে কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন, তারপর হঠাৎই আমার দিকে চোখ পোড়ায় চমকে উঠে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। আর বেশি কিছু দেখিনি। আমি এখন আমার কাজে ব্যস্ত। আবারও শুরু করে দিলাম দড়ি নিয়ে লাফালাফি। এবার একটা প্লাস্টিকের চেয়ার জোগাড় করে এনেছি। তারপরও কিছুতেই কিছু হচ্ছে না। আচমকা অভ্র এসে আমার হাত ধরে ধমক দিয়ে চেয়ার থেকে নামিয়ে দিলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই রাগান্বিত হয়ে বলতে লাগলেন, তোমার মাথার ঠিক আছে? মানুষের জীবনে আরো কত কিছু হয় জানো? আর এতটুকুর জন্য তুমি সুইসাইড করতে চাইছো? আত্মহত্যা মহাপাপ, তুমি জানো না? তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। উনি এসব কি বলছেন? উনি ভেবেছেন উনার দেওয়া কষ্টের জন্য আমি সুইসাইড করতে যাচ্ছি? আমি অট্টহাসিতে ফেটে পড়ে বললাম, আপনাকে কে বলল আমি সুইসাইড করতে যাচ্ছি? আমি তো জাস্ট একটা ডালের সাথে দড়িটা বেঁধে দোলনা বানানোর চেষ্টায় আছি। মফিজ ভাই বাড়িতে নেই, নয়তো উনিই বেঁধে দিতেন। আগেরবার যে বেঁধে দিয়েছিলেন সেই ডালটা কাল রাতের ঝড়ে ভেঙে গিয়েছে, তাই তো আমিই বাঁধতে এসেছি। আর আপনি কিনা মনে করেছেন আমি সুইসাইড করতে যাচ্ছি? হয়েছে, আর হাসতে হবে না। এই সময়ে কেউ দোলনা বাঁধতে আসে? এই ভরদুপুরে এভাবে গাছের তলায় দড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলে যে কেউ এটাই ভাববে। যে কেউ ভাববে না। আপনি ভেবেছেন সেটাই বলেন। আমি একটা কথা আগেও বলেছি, এখনো বলছি, তুমি কথা একটু বেশি বলো। আমি মুখ ফুলিয়ে ফেললাম। অভ্র বুঝতে পেরে বলল, এভাবে লাফিয়ে লাফিয়ে একজনম পার করে ফেললেও তুমি দোলনা বানাতে পারবে না। এই দড়ি বাঁধতে হলে গাছে উঠে বাঁধতে হবে। দেখি, আমার হাতে দড়ি দাও। আমি গাছে উঠছি। আমি অবাক হয়ে বললাম, আপনি গাছে উঠবেন? হ্যাঁ, এতে এত অবাক হবার কি আছে? না মানে, বড়লোকের ছেলেরাও আবার গাছে উঠতে পারে। বড়লোকের ছেলেরা গাছে উঠতে পারে না কোথাও লেখা আছে? আমার হাত থেকে দড়ি নিয়ে তিনি গাছে উঠে পড়লেন। গাছ ভরে কৃষ্ণচূড়া ফুল ফুটে পুরো লাল রঙে ভরে গেছে। জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদে মনে হচ্ছে কেউ গাছটিতে আগুন ধরিয়ে দিয়েছে। অভ্রর একটি ডালে উঠে দড়ি বাঁধার ফলে ডালটি সহ আশেপাশের আরও কিছু ডাল নড়ে উঠে সেই লাল আগুন মতন ফুলগুলো ঝোড়ো ঝোড়ো করে ঝরে আমার মাথার উপর পড়ছে। আমার এত যে ভালো লাগছে। অভ্রর দড়ি বাঁধা শেষ হলে আমি আবারও তাকে ডেকে বললাম ডালগুলো আরেকটু নাড়িয়ে ফুল ঝরাতে। কিন্তু তিনি বিরক্তি নিয়ে বললেন, কি গরম দেখেছ? এই গরমে বসে বসে আমি এখন ডাল নাড়াবো? আমি মুখ ভার করে মাটির দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল করলাম আমার মাথার উপরে যেন লাল কৃষ্ণচূড়া ফুলের বৃষ্টি হচ্ছে। মাথা তুলে তাকিয়ে দেখি অভ্র মৃদু হেসে ডাল প্রবল বেগে নাড়িয়ে যাচ্ছে। আমিও মিষ্টি করে হেসে দিয়ে হাত দিয়ে ফুলগুলো ছুঁতে লাগলাম। আমি এখন আর নিচে ঘুমাই না। অভ্র শুতে দেয় না। এই অস্বাভাবিক কাণ্ডটা কিভাবে ঘটেছে তা না বললেই নয়। আমি সেদিন ডিনার শেষ করে আয়নার সামনে বসে চুল বাঁধছিলাম। অভ্র বারান্দায় ছিল। চুল বাঁধা শেষ হলে মেঝেতে বিছানা করে ওয়াশরুমে গেলাম। আমার পায়ে তখনও ব্যথা রয়ে গেছে। হাঁটতে কষ্ট হয়। ওয়াশরুম থেকে বের হয়ে দরজার মুখে আসতেই অভ্র এসে সাবধানে হাঁটতে বলে আমার হাত ধরে এগিয়ে নিল।
আমার পাতানো বিছানার কাছে আসতেই আমি বললাম, আর এগিয়ে দিতে হবে না, আমি ঠিক আছি। অভ্র হাত ছেড়ে দিলে আমি বিছানায় গিয়ে কম্বল গায়ে দিয়ে যেই না শুতে যাব তখনই অভ্র বলে উঠল, অরু উঠো, তোমাকে নিচে ঘুমাতে হবে না। আমি অবাক হয়ে বললাম, নিচে না ঘুমালে কোথায় ঘুমাবো? আমার বিছানায়। আই মিন তুমি আমার বিছানায় ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। না থাক, আমার অসুবিধা হচ্ছে না, কথা কম, আমি যা বলছি তা শুনো, উঠো। এই বলে তিনি আমার বালিশ চাদর নিয়ে বিছানায় রেখে আমাকে উঠিয়ে বসালেন। আর তিনি তার বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লেন। আমিও শুয়ে পড়ে তার দিকে তাকিয়ে রইলাম। উনি লম্বা মানুষ, সোফায় ঘুমাতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে, কিন্তু এছাড়া আর উপায় কি? আমি বিছানায় ঘুমালে তাকে তো সোফাতেই ঘুমাতে হবে। অভ্র এখন আর আগের মতন নেই। আমার সাথে ভালো ব্যবহার করে, খেয়াল রাখে, কিন্তু তবুও আমাদের সম্পর্কের তো কোনো পরিবর্তন হয়নি। অভ্রর বিছানায় ঘুমাতেও একটু অন্যরকম লাগছিল। একদিন তিনি আমাকে এই বিছানা থেকে নামিয়ে দিয়েছিলেন আর আজ নিজেই নিয়ে এলেন। 15 আমি ঠিক করে ফেলেছি অভ্রকে যেভাবেই হোক অফিসে পাঠাতে হবে। তার এই দেবদাসগিরি অবশ্যই বন্ধ করাতে হবে। অভ্রর বাবার কত কষ্ট হয় একা একা এত কিছু সামলাতে। একটা যোগ্য ছেলে ঘরে থাকতে তিনি এত কষ্ট করবেন কেন? এর একটা উপায় আমি বের করবই। অভ্র রুমে যখন প্রবেশ করল তখন আমি বারান্দায় গভীর চিন্তায় ব্যস্ত। হঠাৎ আমার ফোনে লোন এজেন্সি থেকে কল এলো। আমি এমন ভাব করলাম যে আমি তাকে দেখতে পাইনি। সেই ভঙ্গিমাতেই আমি ফোন রিসিভ করে তৎক্ষণাৎ একজন কাল্পনিক রুনা বানিয়ে একটু চেঁচিয়ে বলতে লাগলাম, হ্যালো রুনা, শুনলাম তোর এনগেজমেন্ট হয়ে গেছে। কি ছেলে ইঞ্জিনিয়ার, 2 বছর পর দেশে ফিরলে বিয়ে হবে। ওয়াও গ্রেট। হ্যালো কি বললি? আমার হাজবেন্ড কি করে? আমি বুঝে গিয়েছি অভ্র আমার পেছনেই দাঁড়িয়ে আছে। এই পর্যায়ে আমি একটু আফসোসের ভঙ্গিতে আরো জোরে জোরে বলতে লাগলাম, আমার হাজবেন্ড তো কিছুই করে না। সারাদিন বাইরে ঘোরাঘুরি করে নয়তো ঘরে চুপচাপ বসে থাকে। কি বললি? এমনি আর কিছু করে কিনা? তা তো আমি জানি না কি করে। আমি আসার পর থেকে তো এসবই করতে দেখে আসছি। আর অন্য কিছু করতে পারে বলে তো মনে হয় না। কি, তুই আমার হাজবেন্ডকে এখনো দেখিসনি? ও সমস্যা নেই, আমাদের বাসার আশেপাশে দিয়ে যদি কখনো যাস তাহলে খেয়াল করে দেখবি, শুকনো মুখে, খোঁচা খোঁচা দাড়ি গজানো কোনো দেবদাস উদাস মনে ঘুরে বেড়াচ্ছে কিনা। যদি দেখতে পাস তবে সেই আমার হাজবেন্ড। সে ছাড়া ওভাবে আর কেউ এখানে ঘুরে বেড়ায় না। হ্যাঁ, তাহলে আমার খরচ কে চালায়? কে আবার? আমার শ্বশুর। বেচারা বুড়ো মানুষ সারাদিন অফিসে খাটাখাটুনি করে। কি বললি? আমার তার থেকে টাকা চাইতে সংকোচ লাগে কিনা? হ্যাঁ, তা তো একটু লাগেই। শ্বশুরকে কি আর সব প্রয়োজনীয় জিনিসের কথা বলা যায়? এখন আর কি করার? স্বামী যদি না দিতে পারে তবে তো শ্বশুরের কাছেই চাইতে হবে নাকি? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোর কাছে মনের কথা বললাম। তুই তোর ইঞ্জিনিয়ার জামাই নিয়ে ভালো থাকিস। আমিও ভালোই আছি। কথাগুলো একনাগাড়ে বলে শেষ করে আস্তে আস্তে পেছনে ঘুরে দেখলাম অভ্র মুখ থমথম করে রেখে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে ব্যাংক লোনকারী এতক্ষণে হতভম্ব হয়ে থেকে আবার ম্যাম ম্যাম শুরু করছে। আমি ফোন কানে নিয়ে উল্লাসিত হয়ে বললাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। আমি কথা দিচ্ছি, কখনো যদি লোন নেই তবে আপনার ব্যাংক থেকে আপনার হাত দিয়েই নেব। ফোন কেটে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অভ্র ইদানিং আমার জীবনটা হুট করে বদলে দেবার জন্য খুব অনুতপ্তে ভোগে আর আমিও সেই অস্ত্রটাই কাজে লাগালাম। তার মুখের যেই অবস্থা দেখলাম তাতে মনে হচ্ছে কাজ হয়েছে। অতঃপর তুমি। পর্ব 9। রাইটার ইশরাত জাহান সুপ্তি। পরদিন সকালে অভ্র ছাড়া সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা করছি। চম্পা আজকে খুবই বিরক্তিকর ব্রেকফাস্ট সামনে দিয়েছে। জ্যাম, পাউরুটি, ডিম সেদ্ধ আর 1 গ্লাস দুধ। ওর নাকি আজ সকাল সকাল আর নাস্তা বানাতে ইচ্ছে করছে না। এই নিয়ে অভ্রর মার কাছে খাবারের আগেই একচোট বকা খেয়ে ফেলেছে। এখন কি আর করার? বসে বসে এই শুকনো খাবারগুলোই হতাশ হয়ে চিবুচ্ছি। এমন সময় হঠাৎ দেখলাম চম্পা সিঁড়ির দিকে হা করে তাকিয়ে আছে। অভ্রর মা চম্পাকে একটা ধমক দিয়ে মুখ বন্ধ করতে বলে বলল, ওদিকে কি এমন হয়েছে যে মুখের মধ্যে ফুটবলের ময়দান বানিয়ে তাকিয়ে আছিস?
এই কথা বলে অভ্রর মা চম্পার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই তিনিও হা করে তাকিয়ে রইলেন। বাবারও সেম অবস্থা। তারা যেদিকে তাকিয়ে আছে সেটা ঠিক আমার বিপরীতে। দেখতে হলে পুরো ঘাড় ঘুরিয়ে দেখতে হবে। তাই এতক্ষণ আলসেমি করে দেখছিলাম না। কিন্তু এখন এতগুলো চোখ একদিকেই নিবন্ধ দেখে আলসেমি ভেঙে আমারও তাকাতে হলো। মুখে আপেলের জ্যাম লাগানো পাউরুটিটা পড়তে পড়তেই পেছনে ঘুরে তাকিয়ে যা দেখলাম তাতে আমিও মুখের কাছে পাউরুটি ধরেই হা হয়ে গেলাম। অভ্র একটি হোয়াইট শার্টের উপর নীল রঙের ব্লেজার, হাতে দামি ব্র্যান্ডের ব্ল্যাক ওয়াচ, পায়ে চকচকে কালো শুজ পরে নেমে আসছে। মুখ পুরো ক্লিন শেভড, চুলগুলো সুন্দরভাবে ঠিক করে রেখেছে। মুখে আর সেই উদাস, মনমরা ভাবটা নেই। একদম ফুরফুরে মেজাজের মনে হচ্ছে। আমার একবার মনে হলো আমি কি কোনো স্বপ্ন দেখছি। এত সুন্দর কি আদৌতে কোনো ছেলে হয়? মনে হচ্ছে যেন এক রাজপুত্র নেমে আসছে। তাকে দেখতে যে এই মুহূর্তে কি সুন্দর লাগছে তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। অভ্র নিচে নেমে এসে আমাদের সকলের অবাক দৃষ্টি উপেক্ষা করে মাঝখানের চেয়ারটি টেনে বসে পড়ল। চম্পাকে বলল, চম্পা, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট দে। চম্পার হতভম্ব ভাব এখনো কাটেনি। এই হতভম্ব ভাব নিয়েও একটা ভুলে করে ফেলল। অভ্রর খালি প্লেটে ব্রেড না দিয়ে মাখন লাগাবার চাকু রেখে দিল। অভ্র একটা ধমক দিয়ে বলল, এখন কি আমি চাকু খেয়ে ব্রেকফাস্ট সারব? অভ্রর ধমকে চম্পার হুঁশ ফিরে এলো। শুধু চম্পার নয়, আমাদের সবার। চম্পা জিভে কামড় দিয়ে প্লেট থেকে চাকু সরিয়ে ব্রেড দিল। বাবা আমাকে অভ্রর দিকে ইশারা করে ভ্রু উঁচু করে ইশারায় জিজ্ঞাসা করল, ব্যাপার কি? আমিও হেসে আঙ্গুল দিয়ে ইশারা করে বোঝালাম কাজ হয়েছে। অভ্র নাস্তা সেরে উঠে বলল, কি হলো বাবা, অফিসে যাবে না? আজকে নাকি কোন ফরেন ক্লায়েন্টদের সাথে মিটিং আছে? আমি অফিসে ফোন করে জানতে পারলাম। তাড়াতাড়ি চলো, মিটিং অ্যাটেন্ড করতে হবে না। অভ্র আর বাবা অফিসের জন্য বেরিয়ে পড়লেন। অভ্রর মা উঠে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলে বললেন, এতদিনে আল্লাহ তাআলা মুখ তুলে তাকিয়েছেন। আল্লাহ, আমার ছেলেটা যেন এখন পুরো ঠিক হয়ে যায়। তুমি কোনো চমৎকার করে দিও আল্লাহ। তার চোখে অশ্রু চিকচিক করছে, খুশির অশ্রু। ক্লাস শেষ করে বের হতেই আমার মাথা ব্যথা মানে শাওন এসে তার নিত্যদিনের কাজ শুরু করে দিল। আমাকে বিরক্ত করা। এই ছেলেটার সাথে আমার শুধু একটা ক্লাস এক। সেই থেকেই ও আমার পিছু লেগেছে। আমার বান্ধবী তানিয়া বলে শাওন নাকি আমাকে পছন্দ করে। পছন্দ করলেই কি এত বিরক্ত করতে হবে? একটু বুঝবে না সামনের মানুষটির কেমন লাগছে? অরু, অরু, চলো না ক্যান্টিনে যাই কফি খেতে। শাওন, আমার এখন কফি খেতে ইচ্ছে করছে না, তুমি একাই যাও, থ্যাঙ্কস। সে কি কথা? একা একা কি কফি খেতে ভালো লাগে নাকি? কেন, তুমি তো সেদিন বললে, এই ভার্সিটির সব বড় বড় পলিটিক্যাল সিনিয়ররাও তোমার বন্ধু। তোমার কথায় উঠে বসে। আর ক্লাসমেট ছেলেরা তোমার পেছনে চামচার মতো লেগে থাকে। তাহলে এত মানুষ থাকতে তুমি মানুষ খুঁজে পাচ্ছ না? তাদের সাথেই কফি খেতে যাও। তুমি যে কি বলো না? তা তো আমার পেছনে সব মানুষ লেগে থাকেই। তাই বলে কি তোমার সাথে যাওয়া আর তাদের সাথে যাওয়া এক কথা? শাওন বোকার মতো মাথায় হাত দিয়ে লজ্জা পেতে লাগল। আমি বিরক্তিভরা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আই এম রিয়েলি সরি শাওন। অন্য আরেকদিন যাই। আজকে আমার সত্যিই একদম ইচ্ছে করছে না। আমি এগিয়ে যেতে নিলাম কিন্তু আবারও শাওন পিছন থেকে এসে ডাকা শুরু করে দিল, অরু, অরু, এক সেকেন্ড, বলো তো আমার নিউ হেয়ার স্টাইলটা দেখতে কেমন হয়েছে? আমি ওর চুলের দিকে খেয়াল করে তাকালাম। একটু আগেই ক্লাসে স্যার শাওনের চুল নিয়ে একটি রসিকতা করেছে। জোবাইয়ের স্যার ক্লাসে পড়া বুঝিয়ে দিচ্ছিল। তার পড়ানোর সময় কোনো টু শব্দও তিনি পছন্দ করেন না। এমনিতে দেখলে মনে হবে একদম মাটির মানুষ। ধমক দিয়ে কথা বলা তো দূরে থাক, রাগ যেন স্বভাবেই নেই। কিন্তু স্যার যে আসলে কি তা ক্লাসের সবাই জানে। স্যার যখন পড়া বোঝাচ্ছিল তখন শাওন অন্য দিকে তাকিয়ে মৃদু গুনগুন করে গান গাইছিল। স্যার হঠাৎ পড়া বুঝানো থামিয়ে বলল, এই যে আমাদের ক্লাসের গায়ক সাহেব, আপনি একটু কষ্ট করে উঠে দাঁড়ান তো। শাওন থতমত খেয়ে উঠে দাঁড়ালো। স্যার খুব নয়ম গলায় বললেন, গায়ক সাহেব,
আমার পড়ায় আপনি এমন কি রোমান্টিকতা খুঁজে পেলেন যে আপনি হঠাৎ গান গাওয়া শুরু করে দিলেন? শাওন বলল, স্যার মিস্টেক হয়ে গেছে আর হবে না। না না, আপনি এর কারণ বলুন। আমার হাই স্কুলের হেডমাস্টার বলতেন, সকল বাচ্চাদের উচিত পড়ালেখার প্রেমে পড়া। পড়ালেখার প্রেমে পড়াটা কেমন এটা আমি এখন অবধি বুঝতে পারিনি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পড়ালেখার প্রেমে পড়েই এমন পড়ার সময় গান গাইছেন। কারণ সিনেমাতে তো দেখা যায় এমন গান শুধু প্রেমিক প্রেমিকাকে সামনে দেখলেই গায়। পুরো ক্লাসে হাসির বন্যা বয়ে গেল। আর গায়ক সাহেব ফ্যাকাশে একটা হাসি দিয়ে কান চুলকাতে লাগলেন। স্যার মনে হচ্ছে আজকে আর শাওনকে ছাড়ছে না। আবারও ডেকে বললেন, বাবা, তোমাদের বাসায় কি ঝাড়ু নেই? শাওন বলল, কেন স্যার? আছে তো। বনফুলের ঝাড়ু 3টা আর শলার ঝাড়ু 2টা। বাব্বা, অনেক ঝাড়ুই তো দেখছি তোমাদের আছে। তা এত ঝাড়ু থাকতে আবার তোমার মাথার চুলগুলাকে এমন লম্বা লম্বা বানিয়ে বাদামি রঙের ঝাড়ু বানিয়ে রেখেছ কেন? স্যারের কথায় শাওন একটা ভাব নিয়ে হেসে বলল, স্যার, ইটস এ নিউ হেয়ার স্টাইল। আজকাল তো সবাই করছে। স্যার চশমার ফাঁক দিয়ে চোখ বড় বড় করে অবাক হয়ে বললেন, ঝাড়ু আজকাল স্টাইল হয়ে গেছে? এখন তো মনে হচ্ছে তাহলে বাজারে ঝাড়ুর দামও বেড়ে যাবে। স্যারের কথায় আরেকবার পুনরায় ক্লাসে হাসির বন্যা বয়ে গেল। জোবায়ের স্যার নরম গলায় মানুষকে জব্দ করতে বেশ ভালোই পারেন। শাওন সিটে বসে পড়ে বিরক্ত হয়ে বলল, উফ, এই ওল্ড পিপলরা না আজকালকার কোনো ফ্যাশনই বোঝে না। শাওন আমার মুখের দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছে আমার উত্তরের অপেক্ষায়। ওর চুলের দিকে তাকিয়ে অনেক কষ্টে আমি হাসি চেপে রাখছি। কানের চারপাশের চুলগুলো ছোট করেই কাটা, কিন্তু মাথার সামনের একগাছি চুল ইয়া লম্বা লম্বা মেয়েদের মতো সাইডে রেখে দিয়েছে। এই চুলগুলোতেই বাদামি কালার করেছে। স্যার তো বলেছিল দেখতে ঝাড়ুর মতো লাগছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পুরো একটা পাখির বাসার শুকনো খড়কুটোর মতো। শাওন এমনিতে দেখতে ভালোই, তবে ওর এই হেয়ারস্টাইলে দেখতে খুব হাস্যকর লাগছে। অনেক কষ্টে হাসি চেপে রাখলেও একটু একটু বেরিয়েই আসছে। তা দেখে শাওন ভাবছে আমি বোধহয় ওর চুল দেখো ইমপ্রেসড হয়ে হাসছি। শাওন শুরু করে দিল, চলো না অরু, একটু বসে গল্প করি। না, এখন আমার কাজ আছে। কিসের কাজ? তোমার তো এখন 1 ঘন্টার মধ্যে কোনো ক্লাস নেই। আমি বাসায় চলে যাব। কেন? আমি বিরক্ত মুখে বললাম, একটু কাজ আছে বললাম তো। আমি চলে যাচ্ছিলাম, কিন্তু আবার শাওন পেছনে থেকে বলল, অরু, তোমার ফেসবুক আইডির নাম কি? আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই। তাহলে ফোন নাম্বা। শাওনকে পেছনে থেকে ওর একটা বন্ধু ডাকায় ও ঘাড় ঘোরাতেই আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঝটপট সেখানে থেকে বিদায় নিলাম। এখন নিশ্চয়ই ফোন নাম্বার চেয়ে চেয়ে মাথা খেত। এই ছেলেটাকে নিয়ে আর পারছি না। কয়দিন আগে দেখেছি আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ে শোভার সাথে ঘুরতে। এখন আবার আমার পেছনে পড়েছে কেন আল্লাহ জানে। মাথা খারাপ করে দেয় পুরো। বিরক্ত মুখে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম। ভার্সিটির সেকেন্ড গেট দিয়ে বের হওয়া এই রাস্তাটা খুবই নিরিবিলি। প্রশস্ত রাস্তা, হাঁটতেও ভালো লাগে। আমি রাস্তার সাইড দিয়েই হাঁটছিলাম, তবুও একটি গাড়ি পেছনে সেই কখন থেকেই অনবরত হর্ন বাজিয়ে যাচ্ছে। প্রথমে পাত্তা দিচ্ছিলাম না, কিন্তু পরে আর থামছে না দেখে মাথা গরম হয়ে গেল। এমনিতেই বিরক্ত ছিলাম, তার উপর আবার এই গাড়ির হর্ন। সবকিছু মিলিয়ে বিরক্তি, রাগে দাঁতে দাঁত চেপে পেছনে ঘুরে তাকালাম। গাড়িওয়ালাকে আচ্ছা করে একটা বকা দিতে হবে। পেছনে ঘুরেই দেখতে পেলাম ড্রাইভারের সিটে অভ্র। অভ্র তার বাম দিকের সিটের দরজাটা খুলে দিল। আমি ভেতরে গিয়ে বসলাম। তোমার কানে কি কোনো প্রবলেম আছে? কতক্ষণ ধরে হর্ন বাজিয়ে যাচ্ছি তবুও ফিরে দেখছিলেই না। আমি একটু হেসে বললাম, সরি, আমি আসলে খেয়াল করিনি। কোথায় যাচ্ছিলে? বাসায়। আর ক্লাস নেই? আছে, আরও 1 ঘন্টা পর। তাহলে বাসায় যাচ্ছিলে কেন? আমি আর ক্লাস করব না তাই। অরু, এটা কিন্তু একদম ঠিক না। ক্লাস ব্লাঙ্ক করা একদম ভালো না। ভার্সিটির সব ক্লাসগুলো করতে হয়, নয়তো ভালো রেজাল্ট আসে না। ওই যে শুরু হয়ে গেল আবার তার জ্ঞানী জ্ঞানী ভাষণ। আমি ঈষৎ বিরক্ত হয়ে বললাম, সব সময় কি করি নাকি? আমি তো বাসাতেই যাচ্ছি। আপনি তো ক্লাস ব্লাঙ্ক করা এভাবে বলছেন যেন আমি ক্লাস বাদ দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি।
অভ্র আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। আমি কথা ঢাকতে বললাম, আপনি আজ হঠাৎ এই রাস্তায়? এমনিতেই এখান দিয়ে যাচ্ছিলাম। ভাবলাম তোমাকে পেলে একসাথেই বাসায় যাই। রাস্তার পাশে একটি ফুচকার দোকান চোখে পড়ল। আমি অভ্রকে গাড়ি থামানোর জন্য উৎফুল্ল হয়ে তাগাদা দিতে লাগলাম। অভ্র গাড়ি থামিয়ে বলল, কি হয়েছে, এমন শুরু করলে কেন? আমি হাত দিয়ে রাস্তার বাম পাশে ইশারা করে দেখালাম। ফুচকার দোকান। তো তো আবার কি? এইটা ফুচকা। আমার ফেভারিট। খাবো আমি। এখন এই ভরদুপুরে মাঝরাস্তায় দাঁড়িয়ে তুমি ফুচকা খাবে? দাঁড়িয়ে খেতে হবে না। দেখুন ওখানে বসার টুল আছে। অভ্র কপালে হাত দিয়ে ক্লান্তিকর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চলো। আমি খুশি হয়ে গাড়ি থেকে নেমে দ্রুত রাস্তা পার হয়ে ফুচকার স্টলে চলে আসলাম। অভ্র আমার পেছনে দৌড়ে এসে বলল, এভাবে এত তাড়াহুড়ো করে কেউ রাস্তা পার হয়? যদি কোনো গাড়ি এসে পড়তো? কি আছে এই ফুচকায় যে তুমি এত অধৈর্য হয়ে পড়েছ? কি আছে মানে? পৃথিবীর সবথেকে বেস্ট খাবার এটা। হয়েছে আর বলতে হবে না। এবার তাড়াতাড়ি খাও। তিনি বিরক্ত মুখ করে কপালের ঘাম মুছে রাস্তার দিকে তাকিয়ে তার সাদা শার্টের হাতাটি ফোল্ড করতে লাগলেন। গাড়ি থেকে বের হওয়ার সময় সে তার ব্লু ব্লেজারটা খুলে এসেছে। রোদের তাপে উনি ভ্রু ভাঁজ করে চোখ ছোট করে রেখেছেন। সোনালি রোদে বিরক্ত মুখ করা ঘর্মাক্ত অভ্রকে দেখতে ভালো লাগছে। আমি তার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে ফুচকা খাওয়ায় মন দিলাম। অতঃপর তুমি। পর্ব 10। রাইটার ইশরাত জাহান সুপ্তি। 16। পুরো বাড়িতে অভ্র আর আমি ছাড়া কেউ নেই। অভ্রর বাবা মা গেছেন অভ্রর অসুস্থ এক নিকট আত্মীয়কে দেখতে। চম্পা গেছে মগ বাজারে তার কোন খালার বাড়িতে, সকালে ফিরবে। আমি বাড়িতে একা বলে অভ্র আজ অফিস থেকে আগেই এসে পড়েছে। রাত 8টা বাজে। অভ্র হলরুমের সোফায় বসে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ দেখছে। আমার কিছু করার নেই তাই কফি বানিয়ে খাচ্ছিলাম। বানানোর আগে অভ্রকে জিজ্ঞাসা করেছিলাম তিনি খাবেন কিনা। কিন্তু মহাশয় খেলা দেখায় এতটাই ব্যস্ত যে কফিতে 1 সেকেন্ডের জন্য চুমুক দেবারও তার সময় নেই। একা একা কোনো কিছুই ভালো লাগে না। খুব বোরিং লাগছে। এমনিতে তো বাড়িতে কেউ নেই আর যিনি আছেন তিনি না থাকার মতোই। তাকে দেখে মনে হচ্ছে তিনি এই বাড়িতে নন, ওই খেলার ময়দানে বসেই খেলা দেখছেন। অভ্র টানটান উত্তেজনা নিয়ে বসে আছে টিভির সামনে বরাবর সোফায় আর আমি বসে আছি ডান দিকের সোফাটায়। কফি খেতেও বেশি একটা ভালো লাগলো না। তাই মগের অর্ধেক কফি নিয়ে ফেলে দেওয়ার জন্য উঠে টিভির সামনে দিয়ে যাবার সময় কিভাবে যেন হাতের মগ থেকে কফি ছিটকে খানিকটা মেঝেতে পড়ে গেল। ধবধবে সাদা টাইলস করা মেঝে, কফির দাগটা আবার লেগে না যায় এই ভয়ে তৎক্ষণাৎ একটা ঘরমোছার বালতি নিয়ে টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে মেঝে ঘষে ঘষে পরিষ্কার করতে লাগলাম। অভ্র বারবার মাথা ঘুরিয়ে একবার এদিক থেকে আরেকবার ওদিক থেকে টিভি দেখার চেষ্টা করছে। আমি সেদিকে অত ভ্রুক্ষেপ না করে নিজের মতো কাজ করে যাচ্ছি। আহ, অরু কি করছো তুমি? কাজ করছি। অভ্র বিরক্ত মুখে বলল। তোমাকে কে বলেছে এখন এই মোছামুছি করতে? আরে এখানে কফি পড়েছে, মুছবো না? দাগ হয়ে যাবে তো। হলে হোক। তোমাকে এখন এসব করতে হবে না। তোমার জন্য একটু শান্তিতে টিভি দেখতেও পারছি না। আমিও একটা বিরক্তিকর মুখভঙ্গি করে পেছনে ঘুরে আবার মেঝে মোছায় মন দিলাম। উফ, খেলা খেলা করে একেবারে মাথা ঘুরিয়ে ফেলছে। এই খেলার জন্য এখন ফ্লোরে কফি না মুছেই রেখে দিব। অরু প্লিজ যাও। বিরক্ত করো না। আমি কি বিরক্ত করলাম? একটু 2 মিনিট ধরে কাজ করছি এতেই বিরক্ত করা হয়ে গেল? ও মাই গড, শুধু 2 মিনিট? সেই তখন থেকে বাসার সবাই সকালে কখন আসবে? একটু ফোন দিয়ে জেনে নিন তো। কফি খাবেন? চা খাবেন? অন্য কিছু খাবেন? তারপর একটু পরপর টিভির সামনে দিয়ে একবার এই মাথা থেকে ওই মাথায় পায়চারি তো আছেই। আমি মুখ ফুলিয়ে ফেললাম। পুরো ফিরিস্তি বানিয়ে রেখেছে আমার কথার। মুখ ভার করে বললাম, দেখুন আপনি খেলা। আমি আর ডিস্টার্ব করব না। আমি চললাম। আমি চলে আসতে লাগলাম। আমি ভেবেছিলাম উনি হয়তো আমাকে পেছনে থেকে ডাকবেন তাই আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে একটু তার গতিবিধি দেখার চেষ্টা করছিলাম। কিন্তু উল্টো দেখলাম তার কোনো ভাবান্তরই নেই। মাথাটাই গরম হয়ে গেল। কত বড় ভাব! ঠোঁট ফুলিয়ে জোরে জোরে শুনিয়ে বললাম,
এরপর কিন্তু কেউ ডাকলেও আমি আর আসব না। উনি এখনো কিছু না বলে একধ্যানে টিভির দিকে তাকিয়ে আছে। আমি জেদে চোখ মুখ কুঁচকে হাত মুষ্টিবদ্ধ করে চলে যেতে লাগলাম। যা আর এই রুমে আসবই না। আমি কি একা থাকতে পারি না? কি মনে করে এখন একা একাই রুমে গিয়ে বসে থাকব? সিদ্ধান্ত তো নিয়ে নিলাম, কিন্তু দরজা ক্রস করতে না করতেই হঠাৎ লোডশেডিং হয়ে গেল। অভ্র ও শিট বলে বসা থেকে দাঁড়িয়ে গেল। 1 সেকেন্ডের জন্য একটু খুশি হলাম। একদম ঠিক হয়েছে, কারেন্ট চলে গেছে। এখন দেখুক খেলা আরো। কিন্তু পরক্ষণেই সামনের ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে ঘাম ছুটে গেল। এর ভেতর রুমে গিয়ে বসে থাকবো একা একা? অসম্ভব। তাই একটু আগের ইগোটাকে ভুলে আমাকেই গুটিসুটি হয়ে অভ্রর পেছনে গিয়ে দাঁড়াতে হলো। অভ্র ফোনের টর্চ জ্বালিয়ে হঠাৎ পেছনে ঘুরতে গিয়ে অন্ধকারে আমার সাথে মৃদু ধাক্কা খেয়ে চমকে উঠল আর বলল, তুমি? এভাবে কেউ হঠাৎ করে পেছনে এসে দাঁড়ায়? আমি কিছুই বললাম না। বারবার ঢোক গিলে অন্ধকারের দিকে তাকাতে লাগলাম। অভ্র আমার অবস্থা দেখে একটু মজার ছলে বলল, একটু আগে কে যেন বলল, কেউ আর ডাকলেও সে আসবে না। আমি চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে মনে মনে কোনো গালি দেওয়ার প্রস্তুতি নিলাম। এখন আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে মজা করা হচ্ছে। নয়তো আগামী 2 দিনের জন্য আমার মুখ দিয়ে কথা বের করতে পারত কে? অভ্র ধীরে ধীরে হলরুম হাতরে হাতরে এগিয়ে যেতে লাগলো। আমি একবার আশেপাশের অন্ধকারের দিকে চোখ বুলাচ্ছি, আবার অভ্রর পেছনে পেছনে ঘেঁষে ঘেঁষে হাঁটছি। অভ্র হঠাৎ পেছনে ঘুরে দাঁড়ানোতে আমি ওর পায়ে পাড়া দিয়ে ফেললাম। ও ব্যথায় আহ করে উঠল। ও সরি। সরি। আপনার লাগেনি তো? লাগিয়ে বলছো লেগেছে কিনা? তুমি এভাবে ঘেঁষে ঘেঁষে হাঁটছো কেন? ওই অন্ধকারে? কি? না কিছু না। অভ্র হঠাৎ কিছু বুঝতে পারার মতো করে বলে উঠল। ও বুঝলাম, ম্যাডাম ভিক্টোরিয়ার মতো যে কটকট করে কথা বলে সে কিনা অন্ধকারকে ভয় পায়। আমি মোটেও অন্ধকারকে ভয় পাই না। আমি কোনো কিছুকেই ভয় পাই না। কথাটা শেষ করতে না করতেই আমার মাথা ঘেঁষে একটা টিকটিকি পড়ল। আমি চিৎকার দিয়ে অভ্রর দিকে আরো ঘেঁষে দাঁড়ালাম আর অভ্র অট্টহাসিতে ফেটে পড়ল। কোনো কিছুতেই ভয় পাই না। আর এখন টিকটিকি দেখে ভয় লাফিয়ে উঠে। ভীতু? আমি ভীতু না। ও তো শুধু হঠাৎ মাথার উপর অন্ধকারে পড়ল তাই। আর টিকটিকি দেখে ভয় পেয়ে এমন করিনি, সে তো শুধু টিকটিকি দেখলে গা কেমন যেন রি রি করে তাই এমন করলাম। আচ্ছা। তাহলে তো তুমি কোনো কিছুকেই ভয় পাও না। তাহলে একটা কাজ করো, তুমি আগে আগে যাও আর আমি তোমার পেছনে পেছনে আসছি। তার কথায় আমি আতঙ্কিত হয়ে জোরে বলে উঠলাম, না। আমার না করার ভঙ্গিমা দেখে তার হাসি আরো দ্বিগুণ হয়ে গেল। আমি মুখ ভার করে বললাম, শুনুন, আমি এমনিতে অন্ধকার ভয় পাই না। তবে আজ একটু পাচ্ছি। কারণ আমি দুপুরে খালি বাসায় একা একা বসে হরর মুভি দেখেছি। ভয় লাগে তাহলে দেখলে কেন? যখন দেখেছ তখন ভয় পাওনি আর এখন পাচ্ছ। দেখার সময় কি ভয় লাগে নাকি? যখন দেখি তখন তো মজাই লাগে। ভয় তো লাগে রাতে। জানেন ওই মুভিতেও না এভাবেই হঠাৎ কারেন্ট চলে যায়। তারপর মেয়েটা লাইট খুঁজতে বের হয়। অভ্র আমার কথার মাঝে ফিসফিসিয়ে বলতে শুরু করল। আর তারপরই মেয়েটার মনে হয় ওর আশেপাশে কেউ আছে আর মেয়েটি পেছনে ফিরে তাকায় আর ভো। অভ্র হঠাৎ আমার কানের কাছে জোরে ভো করে চিৎকার দেওয়ায় আমি ভয়ে অভ্রর এক হাতের শার্ট খামচে ধরে জড়িয়ে ধরি। আর অভ্র জোরে জোরে হাসা শুরু করে। সিরিয়াসলি অরু? আমি হাসি থামাতে পারছি না। তুমি কি ভেবেছিলে ভূত এসে পড়েছে? তোমার মতো এত বড় মেয়ে নাকি ভূতে ভয় পায়? হা হা হা। তার হাসিতে খুন হয়ে যাওয়া দৃশ্য দেখে আমার রাগে গা জ্বলে উঠল। এর মাঝে আবার অভ্রর ফোনের টর্চ বন্ধ হয়ে গেল। আমি ভীত গলায় বললাম, কি হলো? ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তোমার ফোনটা দাও তো। ফোন আমার কাছে তো নেই। কোথায় রেখেছ? রুমে। অভ্র ঈষৎ বিরক্ত হয়ে বলল, ফোনটা তো অ্যাটলিস্ট হাতের কাছে রাখবে। কখন দরকার পড়ে যায়। এখন এই ঘুটঘুটে অন্ধকারে কি করব? কিছু জ্বালাতে হলেও তো সেটাকে আগে খুঁজে বের করতে হবে। এখন এখানে আমার কি দোষ? মনে নেই অফিস থেকে এসে আপনিই আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ড্রয়ারে লক করে রাখলেন। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি অফিস থেকে এসে দেখলাম তুমি বই খুলে রেখে আরামে ফোন টিপছিলে।
কিছুদিন পর তোমার এক্সাম, তাই আমি তোমার ফাঁকিবাজি বন্ধ করতে ফোন নিয়েছিলাম আর বলেছিলাম যতক্ষণ পড়া শেষ না করবে ফোন পাবে না। সেটাই। এখন বলুন দোষটা কার? দোষটা তো তোমারই। না তুমি পড়া ফাঁকি দিয়ে ফোন টিপতে আর না আমি ফোন লক করে রাখতাম। আর তোমার ফোনও এখন তোমার সাথেই থাকতো আর আমাদের এমন অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হতো না। আচ্ছা তাহলে আমিও তো বলতে পারি আপনি কেন আপনার ফোনটা চার্জ দিয়ে রাখেননি? বসে বসে শুধু খেলা দেখছিলেন। এখন এই অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুধু আর্গুমেন্টসই করবে নাকি আলো জ্বালানোর মতো কিছু খুঁজবে? অভ্র একটু এগিয়ে গিয়ে খানিক থেমে হঠাৎ ম্যাচবক্সের কাঠি জ্বালিয়ে ধরলেন। আমি বললাম, আপনি সিগারেট খান? ও আট। আমি সিগারেট কেন খাবো? তাহলে আপনার কাছে এই ম্যাচবক্স কিভাবে এলো? ম্যাচবক্সটা দেখেই তোমার সিগারেট খাওয়ার কথা কেন মাথায় এলো? হুম। কারণ যেসব ছেলেরা সিগারেট খায় তাদের পকেটেই তো ম্যাচবক্স থাকে। আমি কি ম্যাচবক্সটা পকেট থেকে বের করেছি? আমি তো পেলাম এই ডেস্কের উপর। ওহ। আপনি অন্ধকারে হাত রাখলেন আর অমনি ম্যাচবক্সটা পেয়ে গেলেন। অভ্র আমার কথায় ক্লান্ত হয়ে হাফ ছেড়ে বলল, ম্যাম, ইটস এ কোইন্সিডেন্স। কাইন্ডলি প্লিজ আপনি কি আপনার মুখটা একটু কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন? তার কথায় আমি মুখ ভেঙচি দিয়ে চুপ করে রইলাম। অভ্র একা একাই নিজে নিজে বলতে লাগল, ম্যাচবক্সটা যেহেতু এখানে পাওয়া গেছে মোমবাতিও এখানে থাকারই কথা। প্রথম ড্রয়ারের পর দ্বিতীয় ড্রয়ারটা খুলতেই অভ্র মোমবাতি পেয়ে গেল। আমি তার হাত থেকে ম্যাচবক্সটা নিয়ে মোমবাতি ধরিয়ে দিলাম। কাঠি দিয়ে আগুন ধরানোর পর আমার চোখ পড়ল অভ্রর দিকে। মোমবাতির হালকা আভায় তাকে দেখতে কি সুন্দর লাগছে। আমি অপলক ভাবে তাকিয়ে রইলাম। আর এদিকে কাঠির মাথা পুড়ে আগুন আমার আঙ্গুলের কাছে এসে পোড়ায় ছ্যাঁকা লেগে গেল। আমি একটু করে উঠলাম। অভ্র ব্যস্ত হয়ে মোমবাতিটা টেবিলের উপর রেখে চেয়ার টেনে আমাকে বসিয়ে অপরদিকে নিজে বসে বলল, কি যে করো না, দেখি কোথায় লেগেছে। উনি আমার আঙ্গুল উনার মুখের সামনে ধরে ফু দিতে লাগলো। আর আমি তাকে দেখতে লাগলাম। চলবে।